আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কি হতো যদি বাংলাদেশের $1 মান হুট করে আমেরিকার $1 সমান হয়ে যেত? চলুন এই দারুণ মজার ভাবনাটার একটু গভীরে যাওয়া যাক আর এর পেছনের আসল অর্থনীতিটা বোঝার চেষ্টা করি। প্রশ্নটা খুবই সহজ তাই না? ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠলেন আর দেখলেন যে $1 দিয়ে $1 কেনা যাচ্ছে। আমাদের জীবনে, আমাদের দেশের অর্থনীতিতে ঠিক কি হতে পারে তখন? ঠিক আছে, চলুন প্রথমে এই স্বপ্নের ভালো দিকগুলোই একটু দেখে নেওয়া যাক। কি বলেন? টাকার মান যদি আসলেই এতটা বেড়ে যায়, তাহলে আমাদের সামনে কি দারুণ সম্ভাবনার দরজা খুলে যাবে। পার্থক্যটা একবার কল্পনা করুন তো, অবিশ্বাস্য। যে আইফোনটা কিনতে আমাদের $1.5 লাখ খরচ হতো, সেটার দাম হয়ে যাবে মাত্র $1,230। আর বিদেশে পড়ার খরচ 25 লক্ষ টাকা থেকে সোজা নেমে আসবে মাত্র 20,000 টাকায়। মানে বিদেশ থেকে আনা প্রায় সব কিছুর দামই এমনভাবে কমে যাবে যে আমাদের কেনাকাটার ক্ষমতা 1 লাফে বহু গুণ বেড়ে যাবে। শুনতে তো দারুণ লাগছে তাই না? আসলে প্রথম দিকে মনে হবে জীবনটা কত সহজ হয়ে গেছে। বিদেশ ভ্রমণ, দামি ব্র্যান্ডের জিনিস সবকিছুই যেন হাতের মুঠোয়। কিন্তু এই যে সুবিধাগুলো, এখানেই কিন্তু আসল সমস্যাটা লুকিয়ে আছে। এই আপাত মধুর স্বপ্নটা খুব তাড়াতাড়ি একটা ভয়াবহ অর্থনৈতিক দুঃস্বপ্নে পরিণত হবে। আর এখানেই স্বপ্নের ঘোর কেটে গিয়ে কঠিন বাস্তবতা শুরু। কারণ এই $1 সমান $1 ব্যাপারটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা চরম বিপর্যয় ডেকে আনবে। কিন্তু কেন? কেন এটা একটা দুঃস্বপ্ন হয়ে উঠবে? চলুন কারণগুলো এক এক করে দেখি। দেখুন, বাংলাদেশের অর্থনীতির মূল শক্তিটা হলো এর কম্প্যাটিটিভ অ্যাডভান্টেজ বা প্রতিযোগিতামূলক সুবিধে। আর এই সুবিধাটা আসে মূলত আমাদের দেশের সস্তা শ্রম থেকে। বিদেশি কোম্পানিগুলো ঠিক এই কারণে বাংলাদেশে আসে, কারণ এখানে একটা জিনিস তৈরি করতে যা খরচ হয় তা পশ্চিমা দেশগুলোর চেয়ে অনেক অনেক কম। এবার একটু ভাবুন তো, $1 সমান $1 হয়ে গেলে কি হবে? আমেরিকায় একজন কর্মীর বার্ষিক বেতন যদি হয় $35,000 আর বাংলাদেশে $35,000, তাহলে তো দুটো সমান হয়ে গেল। এর মানে হলো বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ আর সস্তা শ্রমের দেশ থাকল না। এক মুহূর্তেই সব হিসাব উল্টে গেল। আর এর ফলে যে ডোমিনো এফেক্ট শুরু হবে তা কিন্তু মারাত্মক। বিদেশি কোম্পানিগুলো তাদের ব্যবসা বাংলাদেশ থেকে গুটিয়ে নিতে এক মুহূর্তও দেরি করবে না। আমাদের তৈরি পোশাক শিল্প, আইটি সেক্টরের মতো বড় বড় শিল্প খাতগুলো মুখ থুবড়ে পড়বে। রপ্তানি পুরোপুরি থেমে যাবে, আর তার ফলে রাতারাতি লক্ষ লক্ষ মানুষ তাদের চাকরি হারাবে। চলুন এইবার দেশের অর্থনীতির যে মূল ইঞ্জিন, মানে আমাদের রপ্তানি খাত, সেটার দিকে একটু ভালো করে তাকাই। এই খাতে কি ধরনের প্রভাব পড়বে? দেখুন, ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা গবেষণাতেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার বলা আছে। যদি বিনিময় হারের সামান্য ওঠানামাই রপ্তানিকারকদের জন্য একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়, তাহলে ভাবুন তো, টাকার মান যদি একবারে 22 গুণ বেড়ে যায় তাহলে কি অবস্থা হবে? আমাদের তৈরি করা কোনো পণ্যই আর কেউ কিনবে না, কারণ আন্তর্জাতিক বাজারে সেগুলোর দাম হয়ে যাবে আকাশ ছোঁয়া। এই যে দুটো গ্রাফ দেখছেন, একটু খেয়াল করুন। একটা হলো আমাদের রপ্তানির গ্রাফ, আরেকটা জিডিপির। কি মিল দেখছেন? দুটোই কিন্তু প্রায় হাত ধরাধরি করে ওপরে উঠছে। এর মানে খুব পরিষ্কার, আমাদের দেশের অর্থনৈতিক উন্নতিটা সরাসরি রপ্তানির ওপর নির্ভরশীল। তো রপ্তানির এই ইঞ্জিনটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে পুরো দেশের অর্থনীতির চাকাও কিন্তু থেমে যাবে। আর সবার আগে এর ধাক্কাটা লাগবে আমাদের তৈরি পোশাক বা আরএমজি আর আইটি সেক্টরে। বিদেশি ক্রেতারা যখন দেখবে বাংলাদেশ থেকে একটা শার্ট বানাতে যে খরচ তাদের নিজেদের দেশে বানালেও প্রায় একই খরচ, তখন তারা আর হাজার হাজার মাইল দূর থেকে অর্ডার দেবে না, তাই না? আচ্ছা, এইসব বড় বড় অর্থনৈতিক কথার বাইরে চলুন এবার দেখি সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা ঠিক কেমন হবে। সবচেয়ে ভয়াবহ যে চিত্রটা আমরা দেখব সেটা হলো বেকারত্ব। ব্যাপারটা ঘটবে কিন্তু রাতারাতি। বিদেশি বিনিয়োগ নেই, রপ্তানি বন্ধ। মানে কি? মানে হলো দেশের বেশিরভাগ কলকারখানা, অফিস আদালত একে একে বন্ধ হয়ে যাবে। আর এর ফল হবে এক নজিরবিহীন বেকারত্ব সংকট। অর্থনীতিতে এর একটা বেশ মজার নাম আছে, ডাচ ডিজিজ। ব্যাপারটা হলো, যখন কোনো দেশে হঠাৎ করে
অনেক বেশি বিদেশি টাকা আসতে শুরু করে তখন সেই দেশের মুদ্রার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায় আর এর ফলে সেই দেশের রপ্তানি পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে অনেক দামি হয়ে পড়ে এবং প্রতিযোগিতায় পিছিয়ে যায় আমাদের $1 $1 কল্পনাটা ঠিক এই ডাচ ডিজিজের মতোই একটা সংকট তৈরি করবে। এবার আসি রেমিটেন্সের কথায়, যা আমাদের অর্থনীতির আর একটা বড় শক্তি। টাকার মান বেড়ে গেলে কি হবে? ধরুন আপনার কোনো আত্মীয় বিদেশ থেকে $1000 পাঠালো। আগে যেখানে আপনি পেতেন প্রায় 1,20,000 টাকা, এখন পাবেন মাত্র 1000 টাকা। ভাবুন তো অবস্থাটা। এতে শুধু লক্ষ লক্ষ পরিবারই বিপদে পড়বে না, আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও মারাত্মকভাবে কমে যাবে। তাহলে কি একটা দেশের কারেন্সি বা মুদ্রা শক্তিশালী হওয়াই সবসময় ভালো? আসলে ব্যাপারটা এত সহজ না। এখানে একটা ভারসাম্য বা ব্যালেন্সের বিষয় আছে। এই ছকটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কারেন্সি শক্তিশালী হলে কি হয়? আমদানি সস্তা হয়, দেশে মুদ্রাস্ফীতি কমে, এটা ভালো দিক। কিন্তু রপ্তানি হয়ে যায় অনেক দামি, যা আমাদের মতো দেশের জন্য খুবই খারাপ। অন্যদিকে মুদ্রা যদি একটু দুর্বল বা প্রতিযোগিতামূলক থাকে, তাহলে রপ্তানি বাড়ে, কিন্তু আমদানি করতে খরচও বেড়ে যায়। তো মূল কথা হলো, বাংলাদেশের মতো দেশ যাদের পুরো অর্থনীতিটাই দাঁড়িয়ে আছে রপ্তানির ওপর, তাদের জন্য কারেন্সির মান একটু কম বা বলা ভালো প্রতিযোগিতামূলক রাখাই কিন্তু বুদ্ধিমানের কাজ। এতে আমাদের পণ্যগুলো বিদেশি ক্রেতাদের কাছে আকর্ষণীয় থাকে আর দেশের ভেতরেও প্রচুর মানুষের কর্মসংস্থান হয়। এমনকি বিশ্ব ব্যাংকও কিন্তু এই ব্যালেন্সের কথাই বলেছে। দেখুন, 2010 সালের একটা ব্লগে তারা বলছে যে একটা সময় ছিল যখন বিভিন্ন দেশের মুদ্রার তুলনায় আমাদের টাকা তার আসল মূল্যের চেয়ে কম বা আন্ডার ভ্যালিউড ছিল। তার মানে এই সঠিক মানটা খুঁজে বের করা একটা বিরাট চ্যালেঞ্জ, আর এটা দেশের অর্থনৈতিক লক্ষ্যের সাথে তাল মিলিয়ে সব সময় চলতেই থাকে। তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা। তাহলে একটা দেশের আসল শক্তি কিসে? মুদ্রার চড়া দামে নাকি অন্য কিছুতে? এতক্ষণের আলোচনা থেকে এটা নিশ্চয়ই আমাদের সবার কাছে পরিষ্কার যে $1 সমান $1 যে স্বপ্ন, সেটা আমাদের মতো রপ্তানি নির্ভর দেশের জন্য আসলে একটা মরীচিকা ছাড়া আর কিছুই না। বাইরে থেকে দেখতে আকর্ষণীয় হলেও বাস্তবে এটা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। তাহলে আসল পথটা কি? আসল পথ হলো একটা স্থিতিশীলতা খুঁজে বের করা, মানে এমন একটা বিনিময় হার ধরে রাখা যা আমাদের রপ্তানিকে সাহায্য করবে, আবার দেশের ভেতরের বাজারকেও স্থিতিশীল রাখবে, আর বিনিয়োগের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটা মুদ্রার আসল পরিচয় কি? তার নিজের দাম, নাকি যে অর্থনীতিকে সে চালায় তার টিকে থাকার ক্ষমতা? উত্তরটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখা দরকার।